ডিয়ার স্টুডেন্ট, তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের ক্লাসে। আজকের ক্লাসে আমরা তাপ গতিবিদ্যার অধ্যায়ের উপর ক্লাস করব। এটা হচ্ছে ফিজিক্স দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়। থার্মোডাইনামিক্সের আজকে আমরা যে বিষয়টা কথা বলবো সেটা হচ্ছে তাপগতিবিদ্যার বিভিন্ন প্রসেস বা থার্মোডাইনামিক্স প্রসেস নিয়ে। তো আমরা জানি যে তাপগতিবিদ্যার 4টা প্রসেস আছে। তার মধ্যে একটা প্রসেসের নাম হচ্ছে আইসোথার্মাল প্রসেস বা সমষ্ণ প্রক্রিয়া, আরেকটা প্রসেসের নাম হচ্ছে অ্যাডিয়াবেটিক প্রসেস বা রুদ্ধ তাপীয় প্রক্রিয়া, তারপর আছে আইসোবারিক প্রসেস বা সমচাপ প্রক্রিয়া, তারপর আছে আইসোকোরিক প্রসেস বা সম আয়তন প্রক্রিয়া। তো এই প্রক্রিয়াগুলোর মধ্যে, এই প্রসেসগুলোর মধ্যে আমরা এর আগে আলোচনা করছি আইসোথার্মাল প্রসেস, এটা আমরা আলোচনা করছি। আইসোবারিক প্রসেস এটাও আমরা আলোচনা করছি। আজকের ক্লাসটা হবে আমাদের অ্যাডিয়াবেটিক প্রসেস অথবা রুদ্ধ তাপীয় প্রক্রিয়া, এটার উপর ভিত্তি করে। তাহলে চলো ক্লাসটা শুরু করা যাক। তাহলে লক্ষ্য করো, ফার্স্টে আমরা অ্যাডিয়াবেটিক প্রসেস অথবা রুদ্ধ তাপীয় প্রক্রিয়ার ডিফিনেশন বা সংজ্ঞাটা আসলে কি সেটা জেনে নিই। দেখো, অ্যাডিয়াবেটিক প্রসেস বা রুদ্ধ তাপীয় প্রক্রিয়া, যে তাপগতীয় প্রক্রিয়ায় কোনো সিস্টেমের তাপ স্থির থাকে। তো এই কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাপ স্থির থাকে কিন্তু আয়তন ও চাপের পরিবর্তন ঘটে, তাকে রুদ্ধ তাপীয় প্রক্রিয়া বলে। অর্থাৎ অ্যাডিয়াবেটিক প্রসেস বা রুদ্ধ তাপীয় প্রক্রিয়া হচ্ছে যে তাপগতীয় প্রক্রিয়ায় কোনো সিস্টেমের তাপ স্থির থাকে কিন্তু আয়তন এবং চাপের পরিবর্তন ঘটবে, তাকেই কিন্তু আমরা বলবো হচ্ছে অ্যাডিয়াবেটিক প্রসেস অথবা রুদ্ধ তাপীয় প্রক্রিয়া। তো এখানে তাপ স্থির থাকবে। তাপ স্থির থাকবে মানে যে তোমার ভেতরের তাপ, কোন একটা সিস্টেমের ভেতরের তাপ বাইরে, বাইরের তাপ ভেতরে প্রবেশ করতে পারবে না। তো এক্ষেত্রে কিন্তু এখানে আমাদের তাপ স্থির রাখতে হবে। তো এটাই হচ্ছে কথা। তো এখন লক্ষ্য করো, তাহলে লক্ষ্য করো অ্যাডিয়াবেটিক প্রসেস বা রুদ্ধতাপীয় প্রক্রিয়ার কিছু বৈশিষ্ট্য আছে। তো এই বৈশিষ্ট্যগুলো আমরা জেনে রাখবো। অনেক সময় এই বৈশিষ্ট্যগুলো আমাদের বহুপদী এমসিকিউতে দেয় বা এমসিকিউতেও অনেক এমসিকিউতে আসে। তো একটু লক্ষ্য করো, যেমন অ্যাডিয়াবেটিক প্রসেস হতে হলে পাত্র কুপরিবাহী বা অপরিবাহী হবে। অর্থাৎ পাত্র কুপরিবাহী বা অপরিবাহী হতে হবে। এর কারণটা হচ্ছে যে ওই সিস্টেমের যাতে ভেতরের তাপ বাইরে, বাইরের তাপ ভেতরে প্রবেশ করতে না পারে, কারণ এখানে তাপটাকে তো কনস্ট্যান্ট রাখতে হবে। এই কারণে পাত্রটা কুপরিবাহী বা অপরিবাহী হবে। তারপরে দেখো, সূত্র পিভি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু ধ্রুবক হয়। দেখো, আমরা সমষ্ণ প্রক্রিয়ায় করেছিলাম যে তারা বয়েলের সূত্র মানে সেখানে পিভি ইজ ইকুয়াল টু ধ্রুবক কে ছিল, কিন্তু যখনই আমাদের অ্যাডিয়াবেটিক প্রসেস বা রুদ্ধতাপীয় প্রক্রিয়া হবে তখন আমরা মাথায় রাখবো যে পিভি টু দি পাওয়ার গামা এটা সমান কিন্তু একটা ধ্রুবক হবে। তো এটা মাথায় রাখতে হবে। তো এখানে যদি আমরা বলি এই গামার পরিচয়টা কি, আমি গামার পরিচয়টা তোমাদেরকে একটু বলে দিচ্ছি। সেটা হচ্ছে, যদি এক পরমাণু গ্যাস হয় তাহলে এই গামার মান হবে 1.67। এখন তুমি বলতে পারো যে এক পরমাণু গ্যাস কারা? যেমন এক পরমাণু গ্যাস যত নিষ্ক্রিয় গ্যাস আছে, যেমন হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এরা কিন্তু প্রত্যেকেই কিন্তু এক পরমাণু গ্যাস। তাহলে এদের ক্ষেত্রে গামা এর মান হবে 1.67, এটা মাথায় রাখবো। আর যদি দ্বিপরমাণু গ্যাস হয়, দ্বিপরমাণু গ্যাস মানে যে সকল গ্যাসের অণুতে 2টা পরমাণু থাকে, যেমন নাইট্রোজেন, হাইড্রোজেন, তারপরে অক্সিজেন, এই প্রত্যেকটাকে কিন্তু দ্বিপরমাণু গ্যাস বলা হয়, কারণ এদের অণুতে 2টা পরমাণু থাকে। তো এদের ক্ষেত্রে গামা এর মানটা হবে 1.40, এটা মাথায় রাখবো। আর যদি পলি অ্যাটমিক হয়, অর্থাৎ বহু পরমাণু গ্যাস যদি হয়, তাহলে গামা এর মান হবে, মাথায় রাখবো, 1.33। এখন বহু পরমাণু গ্যাস কি? যেমন কার্বন ডাই অক্সাইড, এখানে অক্সিজেন আছে 2টা, কার্বন আছে 1টা, তাহলে 3টা। তাহলে এটাকে আমরা বলবো পলি অ্যাটমিক বা বহু পরমাণু গ্যাস। যেমন ওজোন, ঠিক আছে, এইগুলাকে, যেমন মিথেন, ঠিক আছে, কারণ এইগুলাতে তোমার 2 এর অধিক পরমাণুর সমন্বয়ে গঠিত। তাহলে এদের ক্ষেত্রে গামা এর মান হবে 1.33। তো এইগুলো আমরা মাথায় রাখবো। এরপরে দেখো, এটি একটি দ্রুত প্রক্রিয়া। আসলে রুদ্ধতাপীয় প্রক্রিয়া বা অ্যাডিয়াবেটিক প্রসেসটা হচ্ছে এটা তোমার দ্রুত প্রক্রিয়া হবে। তুমি যখন ম্যাথগুলা করবে তখন দেখবা হঠাৎ কথা উল্লেখ থাকতে পারে, তার মানে এটা হচ্ছে এমন একটা প্রক্রিয়া যা তোমার খুবই দ্রুত ঘটে যেতে পারে। এরপরে দেখো, রুদ্ধতাপীয় লেখ সমষ্ণ লেখ হতে অধিকতর খাড়া হয়। অর্থাৎ রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যে লেখটা আঁকা হয় সেই লেখটা সমষ্ণ লেখ থেকে কিছুটা খাড়া হয় আর কি। তো এগুলা মাথায় রাখবে, এগুলো মাথায় রাখলে এমসিকিউ
অ্যান্সার করতে পারবে। তাহলে লক্ষ্য করো, এখন আমরা দেখব তাপগতিবিদ্যার প্রথম সূত্রের আলোকে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ব্যাখ্যাটা দেখব। আমরা জানি যে তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা হচ্ছে কোন সিস্টেমের শোষিত অথবা বর্জিত তাপের পরিমাণ ওই সিস্টেমের কৃত কাজ এবং অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনের যোগফলের কিন্তু সমান। তাহলে দেখো, অ্যাকর্ডিং টু ফার্স্ট ল অফ থার্মোডায়নামিক্স, তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুসারে আমরা লিখতে পারি ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডাব্লিউ। তো এখন দেখো, যেহেতু এটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া, অর্থাৎ তাপের কোনো আদান প্রদান হবে না, অর্থাৎ তাপের কোনো পরিবর্তন ঘটবে না, এক্ষেত্রে ডিকিউ সমান আমরা 0 লিখতে পারি। তাহলে দেখো, এখান থেকে ডিইউ প্লাস কিন্তু আমরা পাবো ডিডাব্লিউ। তাহলে দেখো, এখান থেকে আমরা বলতেই পারি বা ডিডাব্লিউ সমান মাইনাস ডিইউ। এখন এই যে এটাই হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের আলোকে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ব্যাখ্যা। তাই তোমার এ কথার মানে কি, অর্থাৎ ডিডাব্লিউ সমান মাইনাস ডিইউ, এ কথাটার মানে হচ্ছে যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কোন সিস্টেম কর্তৃক কৃত কাজ ওই সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির হ্রাসের সমান। যেহেতু দেখো এখানে ডিইউ এর মানটা নেগেটিভ আসছে, অর্থাৎ অভ্যন্তরীণ শক্তি আমার হ্রাস ঘটবে। আর ডিডাব্লিউ পজিটিভ, অর্থাৎ এটা সিস্টেম কর্তৃক কৃত কাজ হবে। এখান থেকে তোমাকে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় ডিকিউ এর মান 0 হবে। তো এটাই হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের আলোকে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ব্যাখ্যা। তাহলে লক্ষ্য করো, এখন আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃত কাজ হিসাব করব। তো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কিভাবে কৃত কাজ বের করে একটু লক্ষ্য করো। তা আমরা ধরে নিলাম যে এইটা হচ্ছে আমাদের একটা গ্যাস পাত্র, এই পাত্রের ভেতরে গ্যাস আছে। এখন প্রাথমিক অবস্থা আমি ধরে নিলাম এই গ্যাসের চাপ হচ্ছে P1, আয়তন V1, তাপমাত্রা T1। এখন তুমি যদি এই গ্যাসের তাপমাত্রা যদি পরিবর্তন করে T2 করো, তাহলে এর আয়তনেরও পরিবর্তন ঘটবে V2, চাপেরও পরিবর্তন ঘটবে P2। তাহলে দেখো, যেহেতু আয়তন V1 থেকে আমি আয়তন V2 তে পরিবর্তন করছি, তাহলে V1 আয়তন থেকে V2 আয়তনে নিতে আমাকে কিছু পরিমাণ কাজ করতে হবে। তাহলে কতটুকু কাজ করতে হবে সেটা কিন্তু আমরা খুব সহজে বের করতে পারি। যে তাহলে লক্ষ্য করো, আমাকে কতটুকু কাজ করতে হবে সেটা যদি আমরা বের করি, তাহলে দেখো কৃত কাজ ধরো এখান থেকে আমরা বলতে পারি ডিডাব্লিউ সমান P ইন্টু ডিভি। এখন আমি যদি V1 আয়তন থেকে V2 তে পরিবর্তনের জন্য টোটাল কৃত কাজ বের করতে চাই, তাহলে এটা কিন্তু আমাকে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে সেক্ষেত্রে ইন্টিগ্রেশন করলে ডিডাব্লিউ কে ইন্টিগ্রেশন করলে এখান থেকে ডাব্লিউ পাবো, আর এখানে এটাকে ইন্টিগ্রেশন করলে এখানে আমরা পাবো এটা হচ্ছে V1, এখানে আসবে V2, আর এখানে আমাদের দেখো P ইন্টু ডিভি। এখন আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে কিন্তু আমরা জানি যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা জানি যে PV টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু কিন্তু ধ্রুবক হয়। তাহলে এখানকার ক্ষেত্রে দেখো বা P সমান K দিয়ে গামা, V টু দি পাওয়ার গামা। তো এই P এর মানটা আমরা এখানে বসিয়ে দিতে পারি। তাহলে একটু লক্ষ্য করো, ইন্টিগ্রেশন V1 V2, তো P এর মানটা দেখো এখানে বসিয়ে দাও K টু দি পাওয়ার গামা, এখানে আমরা লিখতে পারি DV। তো এখন একটু লক্ষ্য করো, বা ডাব্লিউ সমান, তো এখন দেখো এই কেটাকে আমরা বাইরে নিয়ে এসে লিখবো, এখানে ইন্টিগ্রেশন সাইনটা দিব V1 V2, এখানে দেখো ডিভি, আর এখানে আমাদের থাকে V টু দি পাওয়ার গামা। তো এখন এখান থেকে আমরা একটু ক্যালকুলেশনটা করে ফেলবো। তাহলে লক্ষ্য করো, এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি ডাব্লিউ ইকুয়াল টু কে, এখন দেখো এই ডিভি গামা, এখন এখান থেকে যদি আমরা এটা ক্যালকুলেশন করি, তো এখানে ইন্টিগ্রেশন অফ V1 V2, এইটা উপরে উঠলে আমাদের হবে গামার উপরে ইনভার্স, মানে দেখো V মাইনাস গামা, এখানে থাকবে ডিভি। এখন কেটা থেকেই যাবে। এখন এইটার ইন্টিগ্রেশন করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে, একটু লক্ষ্য করো, V মাইনাস গামা প্লাস 1, এখানে হবে মাইনাস গামা প্লাস 1। এখানে আমরা ক্যালকুলাসের সূত্র অ্যাপ্লাই করছি। তো এখন দেখো এখানে হবে V1, এখানে হবে V2।
তাহলে লক্ষ্য করো এখান থেকে আমরা পাবো এই মাইনাস সাইনটাকে দেখো আমরা এভাবে লিখতে পারি, সেটা হচ্ছে ভি 1 মাইনাস গামা 1 মাইনাস গামা, এখানে V1 এখানে V2। তাহলে একটু লক্ষ্য করো এখান থেকে আমরা পাবো কে 1 মাইনাস গামা, এখানে থাকবে V1 মাইনাস গামা, আর এটার উপর হবে V1 মাইনাস V1 V2। লিমিটটা আমরা বসিয়ে দিলাম। এখান থেকে আমরা বলতে পারি বা কৃতকাজ W সমান, তো এখন দেখো এখন কিন্তু আমরা জানি যে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করতে হবে। তাহলে আপার লিমিট হচ্ছে এখানে V2, আর এখানে আমাদের কে 1 মাইনাস গামা, এটা থেকেই যাবে। আপার লিমিট হচ্ছে V2, এর উপরে পাওয়ার হচ্ছে 1 মাইনাস গামা, মাইনাস হচ্ছে এখানে V1 1 মাইনাস গামা। তো এখন দেখো এই কে দ্বারা এটাকে আমরা গুণ করব, তাহলে এখানে 1 দিয়ে 1 মাইনাস গামা, এখানে থাকবে কে V2 1 মাইনাস গামা মাইনাস V1, এখানে কে থেকে যাবে 1 মাইনাস গামা। এখন দেখো আমরা যদি বলি যে PV টু দি পাওয়ার গামা সমান কিন্তু আমরা জানি কে, তাহলে এখানে আমরা বলতে পারি এটা হবে দেখো PV টু দি পাওয়ার গামা সমান যদি কে হয়, তাহলে এখানে আমরা বলতে পারি 1 মাইনাস গামা। এই কে এর জায়গায় যেহেতু এখানে V2 আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি P2 V2 টু দি পাওয়ার গামা, এই কে এর মানটা বসিয়ে দিলাম। তাহলে একটু লক্ষ্য করো এখানে V2 দিয়ে 1 মাইনাস গামা, তাহলে এখানে কে এর মানটা হবে P1 V1 গামা, V1 দিয়ে 1 মাইনাস গামা বা 1 মাইনাস গামা। এখন দেখো এখানে P2টাকে রেখেই দিব, রেখে দেওয়ার পর এখানে V2 গামা প্লাস 1 মাইনাস গামা, এখানে P1 থেকে যাবে, এখানে হবে V1 গামা প্লাস 1 মাইনাস গামা। তাহলে দেখো এখান থেকে আমরা পাবো 1 মাইনাস গামা। তো দেখো এই গামা গামা কেটে গেলে এখানে থাকতেছে P2, এখানে থাকতেছে V2, আর এখানে এই গামা গামা কেটে গেলে এখানে থাকবে P1, এখানে থাকবে V1। এখন একটু লক্ষ্য করো 1 মাইনাস গামা, আমরা জানি যে আবার দেখো যে PV ইজ ইকুয়াল টু nRT। এখন যদি আমরা এক মোল গ্যাসের ক্ষেত্রে বিবেচনা করি তাহলে n এর মান 1 হয়ে যাবে, সেক্ষেত্রে আমরা বলতে পারি PV সমান RT। তাহলে আমরা যদি P2 V2 এর ক্ষেত্রে বলি তাহলে এখানে হবে P2 V2, তাহলে এটার ক্ষেত্রে আমাদের কিন্তু হবে এখানে R দিয়ে T2, তাহলে আমরা এখানে P2 V2 এর জায়গায় আমরা এখানে লিখতে পারি R দিয়ে T2, আর এখানে লিখতে পারি R দিয়ে T1, এইটা। তো এখন কথা হচ্ছে যে দেখো এখন যদি আমরা এখান থেকে ক্যালকুলেশন করি, দেখো এই জায়গা এখানেও আর আছে এখানেও আর আছে, তাহলে আরটা কমন নিন আমাদের হবে R ডিভাইড বাই 1 মাইনাস গামা T2 মাইনাস T1, এইটা। তাহলে লক্ষ্য করো বা W সমান আমরা এখান থেকে পেলাম R 1 মাইনাস গামা T2 মাইনাস T1, এইটা। তাহলে দেখো একটু খেয়াল করে, তো এই যে লাস্টে আমরা যে ইকুয়েশনটা পেলাম, অ্যাকচুয়ালি এই ইকুয়েশনটাকে দিয়েই তুমি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃতকাজ হিসাব করতে পারবে, যেখানে কৃতকাজ W সমান R ডিভাইডেড বাই 1 মাইনাস গামা। এই গামা এর পরিচয় আমি একটু আগে তোমাদেরকে বলে দিয়েছি, সেটা একটু মনে রাখবে। আর এটা হচ্ছে T2 হচ্ছে ফাইনাল তাপমাত্রা, আর T1 হচ্ছে ইনিশিয়াল তাপমাত্রা। তো এই সূত্রটা অ্যাপ্লাই করেই তুমি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃতকাজ বের করতে পারবে।